হুম, যেটা বলছিলাম যে ফসফরাস এরকম দুখানা সমযোজিত দেখাচ্ছে কী করে, বা ফসফরাস তার অন্যান্য এলিমেন্টও দেখায় কী করে দেখাচ্ছে। ফসফরাসের ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমরা করি, ইট ইজ 1s2, 2s2, 2p6, 3s2, 3p, 5, না 3p5 কেন হবে, 3p3, রাইট? এরকম যদি আমি এটার সার্কেল এনার্জি ডায়াগ্রামটা ড্র করি, কীরকম হবে? শেষ কক্ষপথে 3s আর 3p, 3sে আছে দুখানা আর 3pতে আছে তিনটে। এবং তিনটে কিভাবে রয়েছে? তিনটে রয়েছে হচ্ছে বিজোড়ভাবে, মানে ওদের সঙ্গে কোনো পেয়ারিং নেই। শেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রনের সংখ্যাকেই বলা হয় উক্ত মৌলের সমযোজ্যতা। তাহলে সমযোজ্যতা কত? এখানে সমযোজ্যতা বা কোভ্যালেন্সি হচ্ছে 3। ঠিক আছে, 3। কিন্তু কথা হলো যে এই যে 3 নম্বর শেল নিয়ে আমরা কাজ করছি, 3s 3p এবং তারপরে আরেকটা থাকে, সেটা হচ্ছে 3d। হ্যাঁ, শক্তি অনুযায়ী 3pর পরে 4s আসে, কিন্তু কক্ষপথ অনুযায়ী 3pর পরে আসে 3d, যেটা খালি পড়ে রয়েছে, কেউ নেই ওখানে এখন। ঠিক আছে, বাট যাই হোক, শেষ কক্ষপথে ইলেকট্রন যেহেতু শেষ, মানে বিজোড় ইলেকট্রন যেহেতু তিনখানা, তাই এটার কোভ্যালেন্সি 3 হয় বা সমযোজ্যতা 3 হয়। কিন্তু এর পরে কি হয়? বাইরে থেকে শক্তি এসে এই 3s এবং 3pর মধ্যে পড়ে, যার ফলে কি হয়, 3s 3p আর 3d প্রায় একই লেভেলে চলে যায়। 3s 3p আর 3d প্রায় একই লেভেলে চলে যায়। এটাকে বলা হয় এক্সাইটেড স্টেট, উত্তেজিত অবস্থা বা উদ্দীপ্ত অবস্থা। 3s এ দুটো ইলেকট্রন, 3pতে অ্যাজ ইট ইজ তিনটে পড়ে রয়েছে আর 3dটা খালি। যেহেতু ওরা একই এনার্জি লেভেলে উঠে গেল, তখন 3d বলছে কি ব্যাপার, সবাই আমরা একই লেভেলে রয়েছি, তাহলে তোমার কাছে বেশি আমার কাছে কম এরকমভাবে কেন রয়েছে, তাহলে তো হবে না। তখন 3s থেকে একটা ইলেকট্রন ও দাবি করে। 3s থেকে একটা ইলেকট্রন তখন এই 3dর মধ্যে চলে যায়। যদি চলে যায়, তাহলে 3s-এ একটা পড়ে থাকবে, 3p-তে তিনটে পড়ে থাকবে, আর 3d-তে একটা যাবে। 3p-তে তিনটে আর 3d-তে একটা। এবার তোমরা দেখো, তাহলে এক্সাইটেড স্টেটে শেষ কক্ষপথে কটা বিজোড় ইলেকট্রন আছে? সবকটাই বিজোড়, 1 2 3 4 5। তার মানে এখানে বিজোড় ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 5, যেটা ওর সমযোজ্যতা। তাহলে বুঝতে পারলে ফসফরাস কি করে নিজের সমযোজ্যতাকে 3 থেকে বাড়িয়ে 5 করে। বেশ করলো। আচ্ছা, এতে লাভটা কি হচ্ছে? লাভটা এটাই হচ্ছে, যখন সমযোজ্যতা 3 দেখাচ্ছে, তখন ফসফরাস ধরো PCl3 তৈরি করলো। আর যখন সমযোজ্যতা 5 দেখাচ্ছে, তখন ও PCl5 তৈরি করতে পারবে। মানে এখানেও তিনটে ক্লোরিন ধরতে পারছে, এখানেও এখন 5টা ধরতে পারছে। তাহলে একটা কথা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, কোনো মৌলের সমযোজ্যতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে উক্ত মৌলের অণুর আকারটাও কিন্তু বৃদ্ধি পায়। আর অণুর আকার বৃদ্ধি পেলে তোমরা জানো ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বৃদ্ধি পায়। একটা অণু এবং আরেকটা অণুর মধ্যে এই আন্তরাণবিক আকর্ষণ বল যত স্ট্রং হবে, ওই অণুগুলোকে ভেঙে বা উইক করে আস্তে আস্তে কঠিন থেকে তরল এবং তরল থেকে গ্যাসীয় পদার্থে নিয়ে যেতে ততটাই বেশি কষ্ট করতে হবে। গট ইট? তো এখন একটা কথা বলো আমাকে, ফসফরাস যখন সমযোজ্যতা 3 দেখাবে, তখন ওর আণবিক আকার বেশি হবে নাকি যখন 5 দেখাবে? অবভিয়াসলি যখন 5 দেখাবে। কিন্তু আর যখন 5 দেখাবে তখন আণবিক আকার বাড়বে, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বাড়বে, তাই ওটার মানে একটার সঙ্গে আরেকটার আকর্ষণটা বেশি, তাই কঠিন থেকে গ্যাসীয় তরল পদার্থ থেকে গ্যাসীয় পদার্থে নিয়ে যেতে গেলে বেশি তাপমাত্রা বা বেশি শক্তির প্রয়োজন হয়ে পড়বে। বেশ, এখন কি হচ্ছে, উপর থেকে যত নিচের দিকে নামছো, নাইট্রোজেনের তো 3 আর 5 থাকে না, নাইট্রোজেন জেনারেলি 4 অবধি দেখায়, বাট হ্যাঁ, নাইট্রোজেনের সর্বাধিক সমযোজ্যতা 4, এটা মনে রাখবে। ঠিক আছে, তার নিচে আছে ফসফরাস, কী কী দেখায়? 3 দেখায় অ্যান্ড 5 দেখায়। তার নিচে আছে আর্সেনিক, কী কী দেখায়? 3 দেখায় 5 দেখায়। তার নিচে আছে অ্যান্টিমনি, 3 দেখায় আর 5 দেখায়। তার নিচে আছে বিসমাথ, জেনারেলি 3 দেখায়, একমাত্র একটা এক্সেপশন আছে BiF5, যেখানে অতিরিক্ত তড়িৎ ঋণাত্মক একটা মৌল ফ্লুরিনের সঙ্গে যৌগ করেছে বলেই একমাত্র বিসমাথ এখানে
ফাইভ স্টেট দেখাচ্ছে, বাট জেনারেলি বিসমাথ ফাইভ দেখায় না। তাহলে একটা জিনিস কি বুঝতে পারছো, যে উপর থেকে যত নিচের দিকে নামছো আস্তে আস্তে ফাইভ দেখানো মানে সমযোজ্যতা ফাইভ, এই প্রবণতাটা কমে যাচ্ছে। কেন জানো? কারণ সমযোজ্যতা তিন থেকে বেড়ে পাঁচ তখনই হবে যখন এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন বেরিয়ে এই ডি অরবিটালের মধ্যে ঢুকবে। এবার এটা ছোট ছোট কক্ষপথগুলোর জন্য পসিবল, 3, 4 এগুলোর জন্য ঠিক আছে, কিন্তু যখন বিসমাতে চলে এসছো 6 নম্বর কক্ষপথের ক্ষেত্রে কি হয়, এস এস সাবশেল আর ডি সাবশেলের মধ্যে এনার্জির ডিফারেন্সটা অনেক বেশি, তাই অত এনার্জি গেইন করতে পারে না, তাই এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন ডিতে যেতে পারে না। বুঝতে পারলে? যত নিচের দিকে নেমে এসছো 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর 3 নম্বর কক্ষপথে এস এবং ডি অরবিটালের মধ্যে শক্তির পার্থক্য অতটা বেশি নয়, কিন্তু যত তার থেকে আরও বেশির দিকে নামছো 4, 5, তত কী হচ্ছে, যত নিচের দিকে নামছো শেষ কক্ষপথের সংখ্যাটা বাড়ছে না। এখানে শেষ কক্ষপথ ছিল 3খানা, এখানে ছিল 4 নম্বরটা, এখানে ছিল 5 নম্বরটা, বিসমাথের ক্ষেত্রে 6 নম্বরটা। তাহলে শেষ কক্ষপথের ক্ষেত্রে কি হচ্ছে বিসমাথে বা অ্যান্টিমনিতে, এস অরবিটাল এবং ডি অরবিটালের মধ্যে শক্তির পার্থক্যটা অনেক বেশি হয়ে যাচ্ছে, তাই একটা ইলেকট্রন এস থেকে ডিতে যেতে পারছে না। যদি না যায় তাহলে সর্বাধিক সমযোজ্যতা 5টা বানাবে কী করে? বানাতে পারছে না, তাই সর্বাধিক সমযোজ্যতা 3এই রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। আণবিক আকারটাও আর বাড়ছে না, আণবিক আকারটা ছোটো ছোটোই থাকছে। সেই জন্য কী হচ্ছে, উপর থেকে নিচের দিকে নামার সময় যেহেতু এই 5 নম্বর সর্বাধিক সমযোজ্যতা দেখানোর প্রবণতা কমে যাচ্ছে, নিচের দিকে কেউ আর সমযোজ্যতা 5 দেখায় না। এই অ্যান্টিমনি আর বিসমাথ জেনারেলি এটা 3 দেখায়, 5টা দেখায় না। বিসমাথ তো দেখায়ই না, একমাত্র ব্যতিক্রমী যৌগ হচ্ছে BiF5, ওখানে একমাত্র ওর সমযোজ্যতা 5, বাকি অন্য কোথাও দেখায় না ও। তাই উপর থেকে যত নিচের দিকে নামছো সর্বাধিক সমযোজ্যতা সবারই 3 হয়ে যাচ্ছে, 5 দেখানোর প্রবণতা কমে যাচ্ছে। যদি জিজ্ঞেস করি কেন কমে যাচ্ছে, কারণ যত নিচের দিকে নামছি কক্ষপথগুলো আরও দূরের দিকে, শেষ কক্ষপথটা আরও দূরে চলে যাচ্ছে, 4, 5, 6 এরমভাবে, এবং নিচের দিকের কক্ষপথগুলোর ক্ষেত্রে, বড় বড় কক্ষপথগুলোর ক্ষেত্রে এস এবং ডি অরবিটালের শক্তির পার্থক্য অনেক বেশি, এবং এই শক্তির পার্থক্য অনেক বেশি হওয়ার জন্য কি হচ্ছে, এস থেকে একটা ইলেকট্রন ডিতে যেতে পারছে না, তাই সমযোজ্যতা 3ই থেকে যাচ্ছে, 5খানা বিজোড় ইলেকট্রন আমরা পাচ্ছি না। এই যে এস থেকে ইলেকট্রন ডিতে যেতে পারছে না, তার মানে এরা এখানে এভাবে পেয়ার্ড হয়ে বসে থাকবে, এটাকে বলা হয় হচ্ছে নিষ্ক্রিয় জোড়, নিষ্ক্রিয় ইলেকট্রন জোড়, যেটা কোনোদিনই আর ভাঙছে না। ফসফরাসে কী হচ্ছে, ভেঙে 3Dতে চলে যাচ্ছে, কিন্তু নিচের দিকের মৌলগুলো সাধারণত অ্যান্টিমনি বা বিসমাথ এই ইলেকট্রন জোড়টা আর ভাঙছে না। যখন কোনো ইলেকট্রন নিজেরাই পেয়ার্ড হয়ে বসে থাকে সেটা কোনো কাজের নয়, ওটা অকম্মার ঢেকি, ওটা সারা জীবন একা একাই বসে থাকবে, কোনো কাজ করতে পারবে না। তো এই যে ইলেকট্রন জোড়টা ভাঙছে না, সারাক্ষণ এভাবেই পড়ে থাকছে, এটাকে বলা হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। আর এর জন্য সমযোজ্যতা যে আর বৃদ্ধি পাচ্ছে না, এটাকে বলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের প্রভাব বা নিষ্ক্রিয় ইলেকট্রন জোড়ের প্রভাব। তোমাদেরকে যদি জিজ্ঞেস করে যে তাহলে উপর থেকে নিচের দিকে নামার সঙ্গে সঙ্গে সর্বাধিক সমযোজ্যতা 3 কেন হচ্ছে, 5 কেন হচ্ছে না, কারণ নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব। নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় মানেটা কি, ওই যে এস অরবিটালে 3s বলে দিও না কিন্তু আবার, কারণ বিসমাথের ক্ষেত্রে এটা 6s 6p 6d হবে। তো উপর থেকে নিচের দিকে নামার সঙ্গে সঙ্গে কক্ষপথ সর্বশেষ কক্ষপথ থেকে দূরে যায়, ফলস্বরূপ এস উপকক্ষ এবং ডি উপকক্ষের মধ্যে শক্তির পার্থক্য অত্যন্ত বেশি, তাই এস উপকক্ষ থেকে ইলেকট্রন ডি উপকক্ষে যেতে পারে না, তাই সর্বাধিক সমযোজ্যতা 5 হতে পারে না। তাহলে তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি উপর থেকে নিচের দিকে নামলে সর্বাধিক সমযোজ্যতা কত হয়, 3 হয় না 5 হয়? নিচের দিকে কোনটার প্রবণতা বেশি? 3-এর। তাহলে উপর থেকে নিচের দিকে নামলে সর্বাধিক সমযোজ্যতা কোনটার প্রবণতা বেশি? কোনটা কি বললাম? 3-এর বেশি। ওকে, ওকে, সো নাও অনওয়ার্ডস আমি আর তোমাদেরকে জিজ্ঞেস করবো না তোমরা বুঝতে পেরেছো কিনা, আমি জাস্ট নিজের মতো পড়ি দিয়ে চলে যাচ্ছি, ভালো হবে। চলো,
বই বার করো সবাই, প্রত্যেকে বার করো গ্রুপ 15 মৌলসমূহের রাসায়নিক ধর্ম। আমার কেউ ডাউট জিজ্ঞেস করবে না, হ্যাঁ? বৈশালী, তোমার কোনো ডাউট হলে তুমি বলো, তুমি যখন রেসপন্স করতে পেরেছো। গ্রুপ 15 মৌলসমূহের রাসায়নিক ধর্ম। আগের দিন আমরা ভৌত ধর্ম পড়েছি, আজকে আমরা রাসায়নিক ধর্ম পড়বো, ঠিক আছে? ওয়েল, রাসায়নিক ধর্মের প্রথমে কি আছে? রাসায়নিক ধর্মের প্রথমেই আছে হচ্ছে জারণ অবস্থা। এটা আমরা বই থেকে পড়লেই হবে, খাতায় লিখতে হবে না। জারণ অবস্থা, যেটাকে ইংলিশে বলে অক্সিডেশন স্টেট। আচ্ছা, ক্লাস 11-এ আমাদের এই অক্সিডেশন স্টেট জিনিসটা ছিল। অক্সিডেশন স্টেট বলতে কি বোঝায়? অক্সিডেশন স্টেট মানে হলো, অক্সিডেশন স্টেট হচ্ছে একটা নাম্বার, অ্যাকচুয়ালি ইটস আ স্টেট, যেটা কোন অবস্থাকে প্রদর্শন করে, যে ওই কোনো একটা যৌগের মধ্যে কোনো একটা পরমাণু কি অবস্থায় রয়েছে, সেটা জারিত হয়ে এসেছে নাকি সেটা বিজারিত হয়ে এসেছে, কি অবস্থায় সেটা আছে। এবার যদি আমি ধরে নিই এটা একটা পেশেন্ট যার কোভিড হয়েছে, আর এটা একটা পেশেন্ট যার কোভিড সেরে গেছে, তো জেনারেলি যদি ক্রিটিক্যাল সিচুয়েশনে থাকে তাহলে হয়তো এর টেম্পারেচার আমি দেখবো 103 ডিগ্রি, এত ফারেনহাইট। আর যার হয়তো কোভিড সেরে গেছে, তার হয়তো জ্বর নেমে গেছে, তার হয়তো টেম্পারেচার রয়েছে 99 ডিগ্রি বা 98 ডিগ্রি, নর্মাল টেম্পারেচার মোটামুটি। তো 103 ডিগ্রি তার ভালো মাত্রায় জ্বর রয়েছে, 98 ডিগ্রি মানে তার জ্বর কমে গেছে। কিন্তু কথা হচ্ছে, তার মানে কি বডি টেম্পারেচার নেই? জ্বর রয়েছে মানে বডি টেম্পারেচারটা বেশি, 100-র বেশি। আর জ্বর নেই মানে বডি টেম্পারেচারটা কম, বিলো 100 ডিগ্রি। তার মানে এটা নয় যে ওদের বডি টেম্পারেচার নেই। সেরকমভাবে হতে পারে কোনো একটা যৌগ, ধরে নিচ্ছি, ধরো বললাম Fe2O3। এবার এখানে এই যে আয়রনটা এসছে, আয়রনটা কোথা থেকে এসছে? নর্মাল আয়রন থেকে এসছে, এর সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে। এখন আমি জানি না যে এটা জারিত হয়ে এসছে না বিজারিত হয়ে এসছে। যাই হয়েই আসুক না কেন, এখানে ওর একটা অবস্থা থাকবে, জারণের অবস্থা, যেটাকে আমরা জারণ অবস্থা বলে রিপ্রেজেন্ট করি, আর ইংলিশে বলে অক্সিডেশন স্টেট। এবার অ্যাকচুয়ালি অক্সিডেশন স্টেটকে একটা নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, যে নাম্বারটাকে বলা হয় হচ্ছে অক্সিডেশন নাম্বার। আমার একটা প্রশ্ন হলো, এই অক্সিডেশন নাম্বার কি রিপ্রেজেন্ট করে? স্যার, অক্সিডেশন নাম্বার অক্সিডেশন স্টেটকে রিপ্রেজেন্ট করে। ইয়েস, আই নো দ্যাট, বাট সেটা জিনিসটা কি? অ্যাকচুয়ালি অক্সিডেশন স্টেট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ওর যোজ্যতা, এর বাইরে অন্য কিছু নয়। অক্সিডেশন স্টেট বলতে বোঝায় হচ্ছে যোজ্যতা। এটা কাউকে দেখানো দরকার, এটা নিজেদের জানার জন্য। যোজ্যতা দু রকমের হয়, একটা হচ্ছে সমযোজ্যতা, আরেকটা হচ্ছে তড়িৎ যোজ্যতা। সমযোজ্যতা আর তড়িৎ যোজ্যতা। সমযোজ্যতাকে ইংলিশে বলে কোভ্যালেন্সি, তড়িৎ যোজ্যতাকে ইংলিশে বলে হচ্ছে আয়নিক ভ্যালেন্সি। আচ্ছা, আমরা একটু দেখে নিই যে সমযোজ্যতা কী করে বার করে আর তড়িৎ যোজ্যতা কী করে বার করে। ধরে নিচ্ছি কোনো একটা এলিমেন্ট, সাপোজ আয়রন। আয়রন হচ্ছে 26, ইলেকট্রনিক কনফিগারেশন কীরকম হয়? 1s2, 2s2, 2p6, 3s2। আচ্ছা, আয়রন থাক, আয়রনটা না, কার্বন, কার্বন না, সালফার, সালফার 16। তো 1s2, 2s2, 2p6, 3s2, 3p4, এটা হচ্ছে ওর শেষ কক্ষপথ, 3s2, 3p4। এবার শেষ কক্ষপথ থেকে বক্স ডায়াগ্রামে ড্র করো। তো 3s-এ দুটো আর 3p-তে চারটে। কীভাবে রয়েছে 3p-তে চারটে? 1, 2, 3, 4। তার মধ্যে এই দুটো ইলেকট্রন কারুর সঙ্গে জোর করে নেই, এরা দুজনে বিজোড় অবস্থায় রয়েছে। এই বিজোড় সংখ্যাকেই বলা হয় হচ্ছে ওর সমযোজ্যতা। তাহলে সালফারের সমযোজ্যতা কত? 2। ভালো কথা। আর তড়িৎ যোজ্যতা কী করে বার করা হয়? ধরে নিচ্ছি কোনো একটা আয়ন রয়েছে, সোডিয়াম, সোডিয়াম প্লাস আয়ন। এই যে আধানটা যেটা থাকে এখানে, কত আধান রয়েছে? +1 আধান রয়েছে, ওটাই ওর তড়িৎ যোজ্যতা। শুধু যোজ্যতার সঙ্গে অক্সিডেশন স্টেট বা জারণ অবস্থার একটা পার্থক্য হলো, যোজ্যতার কোনো সাইন থাকে না, প্লাস বা মাইনাস। যোজ্যতা হচ্ছে সংখ্যা, আর অক্সিডেশন স্টেট বা অক্সিডেশন নাম্বারের একটা প্লাস মাইনাস সাইন থাকে। সেটা কিসের উপর ডিপেন্ড করে? যেমন ধরো বললাম, সমযোজ্যতার একটা এক্সাম্পল দিচ্ছি আমি, H2O। ইটস ভেরি 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 ইজি। H2O, অক্সিজেন এখানে কতগুলো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে? অক্সিজেন এখানে দুখানা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে। তার মানে এখানে ওর যোজ্যতা কত? 2। ঠিক আছে। এবার যদি জিজ্ঞেস করি অক্সিডেশন নাম্বারটা কত বা অক্সিডেশন স্টেটটা কত, তাহলে হবে -2। এবার লোকজন বলে, কী করে বুঝলাম আমরা অক্সিজেনটা -2 হবে? আমরা একটা জিনিস জানি, তড়িৎ ঋণাত্মকতা। বাদিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। হাইড্রোজেন হচ্ছে গ্রুপ 1 আর অক্সিজেন হচ্ছে গ্রুপ 16, তাহলে অবভিয়াসলি অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক, তাই তড়িৎ ঋণাত্মকতা বোঝাতে সামনে মাইনাস সাইন ইউজ করেছি। আচ্ছা, তড়িৎ যোজ্যতা কী করে বার করা? একটা এক্সাম্পল দেখি। ধরো NaCl। NaCl কী করে ব্রেক করে? Na প্লাস অ্যান্ড Cl মাইনাস। যে কোনো একটার দিকে তাকাও, ক্যাটায়নের দিকে বা অ্যানায়নের দিকে। ক্যাটায়নের দিকেই দেখি প্লাস রয়েছে, Na প্লাস, মানে চার্জ কত?
মানে এর যোজ্যতা কত? যোজ্যতা হচ্ছে 1, তড়িৎ যোজ্যতা হচ্ছে 1। আর যেহেতু তুমি সোডিয়ামকে দেখে বলছো, সোডিয়াম আয়নকে দেখে বলছো, সোডিয়াম আয়নটা ইলেকট্রোপজিটিভ না ইলেকট্রোনেগেটিভ? আরে ক্যাটায়ন তৈরি করে রয়েছে মানে ইলেকট্রোপজিটিভ, তাহলে ওটা +1 হবে। তাহলে সোডিয়ামের মাথায় আমরা +1 লিখবো। তো এই হচ্ছে সমযোজ্যতা আর তড়িৎযোজ্যতার মধ্যে পার্থক্য। সমযোজ্যতা এইভাবে বার করতে পারি আমরা বিজোড় সংখ্যা ইলেকট্রন দিয়ে, আর তড়িৎযোজ্যতা জাস্ট চার্জটা দেখে বসিয়ে দিলেই হবে। বাট যোজ্যতার কোনো সাইন থাকে না। মৌলটা তড়িৎ ধনাত্মক না তড়িৎ ঋণাত্মক সেই অনুযায়ী আমরা মাইনাস প্লাস বসাবো। যেই মাইনাস বা প্লাস বসিয়ে দিচ্ছ সঙ্গে সঙ্গে ওটা যোজ্যতা থাকছে না, ওটা জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার হয়ে যাচ্ছে। দ্যাটস দ্য অনলি ডিফারেন্স বিটুইন ভ্যালেন্সি মানে যোজ্যতা এবং জারণ সংখ্যার মধ্যে। এইটা হচ্ছে পার্থক্য। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল তোমাদেরকে আমি দিচ্ছি, এই ইনফরমেশনটা তোমরা খাতায় লিখে রাখতে পারো। আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি, ধরো বললাম কপার Cu2+, ঠিক আছে। আচ্ছা, তোমাদেরকে যদি বলি এটা যোজ্যতা হচ্ছে 2, তার মানে কি যোজ্যতা বলছি বলো তো? আধানটা দেখে বলছি, তার মানে অবভিয়াসলি এটা তড়িৎ যোজ্যতা। আর যদি বলি এটা জারণ সংখ্যা কত, জারণ সংখ্যা হবে হচ্ছে +2। কেন প্লাস কেন? আরে ক্যাটায়ন তো, তাই প্লাস, আর আধান 2, তাই 2। আচ্ছা, ধরো বললাম কোনো একটা যৌগ H2SO4, H2SO4, এখানে সালফারের যোজ্যতা কত? ভালো কথা। সালফার কটা মৌলের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে বার করার অনেক নিয়ম আছে, কিন্তু কটা যৌগের সঙ্গে কটা মৌলের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে? 2খানা হাইড্রোজেন আর 4খানা অক্সিজেন। তার মানে ওর যোজ্যতা কত? 6। ওর যোজ্যতা হচ্ছে 6। আর প্লাস হবে না মাইনাস হবে সেটা ডিপেন্ড করছে যে সালফার ছাড়াও ওর থেকে বেশি তড়িৎ ঋণাত্মক কোনো মৌল আছে কি না। হ্যাঁ আছে তো, অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন সালফার, তাই সালফারের এখানে প্লাস বসবে। কারণ অক্সিজেন যদি তড়িৎ ঋণাত্মক হয় তাহলে ওর তুলনায় সালফারটা হবে তড়িৎ ধনাত্মক, তাই মাথায় +6 বসলো। তার মানে জারণ সংখ্যা জিনিসটা কিছুই নয়, যোজ্যতাকেই জারণ সংখ্যা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। শুধু পার্থক্য হচ্ছে যোজ্যতায় কোনো প্লাস মাইনাস সাইন থাকে না, জারণ সংখ্যায় প্লাস মাইনাস সাইন থাকে। দ্যাটস ইট। ঠিক আছে, যোজ্যতা বার করার আবার একটা নিয়ম ছিল, সেই নিয়মটা ছোট্ট করে আমরা দেখে রাখি, মুছে দিলাম। নিয়মটা কি? অলওয়েজ মনে রাখতে হবে যে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, এটা হচ্ছে নর্মাল স্টেট। হ্যাঁ, হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে +1 হাইড্রোজেনের, আর অক্সিজেনের হচ্ছে -2। এই দুটো নর্মাল কন্ডিশন আমাদের মনে রাখতে হবে, জেনারেলি এইটা দিয়ে হয়। এছাড়া আরও এক্সেপশনাল কেসেস আছে, আমি সেখানে এখনও যাচ্ছি না। ধরো এটা বললাম যৌগ H2SO4, H2SO4-এ আমরা হাইড্রোজেনের অক্সিডেশন স্টেট জানি কত? +1। আমরা অক্সিজেনের জানি -2, কিন্তু আমরা জানি না সালফারের। তাই সালফারের একটা অক্সিডেশন স্টেট ধরে নাও X, সালফারের একটা অক্সিডেশন স্টেট ধরে নাও X। এখন তাহলে এই এক্সটার মানটা আমরা কি করে পাবো? পাবো হচ্ছে এইভাবে, প্রত্যেকটা হাইড্রোজেনের জারণ সংখ্যা 1, তাহলে দুটোর জন্য কত হবে? 2 × +1, প্লাস সালফারের জন্য একটা এক্স, প্লাস 4টে অক্সিজেন প্রত্যেকটা -2 করে, ইজ ইকুয়ালস টু কী হবে? 0। তাহলে কি চলে আসছে? 2 + x, 4 × -2 মানে -8, ইজ ইকুয়ালস টু 0। তাহলে x ইজ ইকুয়ালস টু চলে আসছে 8 - 2 মানে 6। এইভাবে আমরা জারণ সংখ্যা বার করতে পারি। আরেকটা এক্সাম্পল কী হতে পারে? ধরো বললাম KMNO4, KMNO4, ঠিক আছে। ওয়েল, KMNO4-এ আমি তোমাদেরকে বললাম যে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যাটা বার করো, ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা বার করো। দুভাবে এটাকে বার করতে পারো তোমরা। একটা কাজ করো, এটা একটা আয়নীয় যৌগ, তো এটাকে ভেঙে নাও। ভেঙে নিলে কি হবে? K+ আর MnO4-। এই MnO4- টাকে তুলে আনো, MnO4 মাথায় পুরোটা মাইনাস, একটা মাইনাস, রাইট? তো ম্যাঙ্গানিজেরটা আমাদেরকে বার করতে হবে। অন্বেষা ক্লাস কটায়? আমি কটায় ক্লাস করাবো বলেছিলাম? রাখছিলাম না ওই জন্য। ম্যাঙ্গানিজের মাথায় এক্স ধরলাম, আর অক্সিজেনের মাথায় অক্সিজেন কত হবে? -2। তাহলে এটার ক্ষেত্রে ক্যালকুলেশনটা কীরকম হবে? এক্স প্লাস 4 ইন্টু, প্রত্যেকটা অক্সিজেন -2 করে, 4খানা রয়েছে, তাই 4 × -2 ইজ ইকুয়ালস টু, এখানে আমরা ইজ ইকুয়ালস টু 0 করেছিলাম, এখানেও কি 0 করব না? এখানে 0 কেন করেছিলাম? কারণ H2SO4 মলিকিউলটা বা এই যৌগটা বা এই অণুটা পুরোপুরি নিস্তড়িত হয়। H2SO4 সমগ্রটা নিস্তড়িত, কিন্তু MnO4 মাথায় মাইনাস দেওয়া রয়েছে। কত মাইনাস? -1। তাহলে তার মানে এইটার পুরোটা চার্জ হচ্ছে -1, তাহলে ইজ ইকুয়ালস টু -1 করতে হবে। যদি কোনো আধান থাকে তো সেই আধানের সঙ্গে ইকুয়াল করতে হবে। কোনো ধরো H2O, H2ওর তো কোনো আধান নেই, তাহলে 0-র সঙ্গে ইকুয়াল করব।
কিন্তু ধরো বললাম SO4 2 মাইনাস, তাহলে -2 এর সঙ্গে সমান করতে হবে, আধান থাকলে সেটার সঙ্গে সমান করতে হয়। এক্স 4 × -8 মানে -8 ইজ ইকুয়ালস টু -1, -8টা ওদিকে চলে গেলে +8 হয়ে যাবে, +8 -1 মানে হয়ে যাবে +7, তার মানে KMnO4 যৌগে ম্যাঙ্গানিজ হচ্ছে +7। এইভাবে কিন্তু আমরা জারণ সংখ্যা খুব ইজিলি বার করতে পারি। ঠিক আছে, তাহলে জারণ সংখ্যা বার করার আমরা পদ্ধতি শিখলাম, যদিও এখানে অতটা কাজে লাগবে না জিনিসটা। এবার আমরা যে রাসায়নিক ধর্মের মধ্যে জারণ সংখ্যা পড়ছি, জারণ সংখ্যার আবার দুটো পার্ট থাকবে। কি কি দুটো পার্ট? একটা হচ্ছে ধনাত্মক জারণ অবস্থা, আরেকটা হচ্ছে ঋণাত্মক জারণ অবস্থা। তাহলে প্রথমে আজকে আমরা ঋণাত্মক জারণ অবস্থাটা পড়ি। ঋণাত্মক জারণ অবস্থা বই থেকেই আমরা পড়বো ঋণাত্মক জারণ অবস্থা। আগে কিছু ইনফরমেশন আমি তোমাদেরকে বলে রাখি, যেটা জেনে রাখলে তোমাদের সুবিধা হবে। ঋণাত্মক জারণ অবস্থা বলতে কি বোঝাচ্ছে? দেখো, আমি যদি নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমোনি আর বিসমাথের কথা বলি, আমি নাইট্রোজেনেরটা কি করছি, ওটা 7, ইট ইজ 1s2 2s2 2p3। শেষ কক্ষপথে কটা ইলেকট্রন? 5টা, তাই তো? শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন। আর আমরা জানি নাইট্রোজেন ফলো করে নিয়নকে, যার শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন। তাই 5টাকে 8টা বানাতে গেলে আরও 3টে ইলেকট্রন অ্যাড করতে হবে। তো নাইট্রোজেনের আরও 3টে ইলেকট্রন দরকার। 3টে ইলেকট্রন নিয়ে নাইট্রোজেনটা কীরকম আয়ন তৈরি করবে? N3- আয়ন। তাহলে শুধুমাত্র নাইট্রোজেন কেন, ফসফরাসেরও উচিত P3- আয়ন তৈরি করা, আর্সেনিকেরও উচিত AS3- আয়ন তৈরি করা, অ্যান্টিমনিরও উচিত। কিন্তু কি হচ্ছে, 3টে ইলেকট্রন নেওয়া কিন্তু মুখের কথা নয়। বাইরে থেকে 3টে ইলেকট্রন কেউ একটা অ্যাকসেপ্ট করবে, এটা খুব একটা মুখের কথা নয়। কখন সম্ভব এটা? যার নিউক্লিয় আকর্ষণ বল অত্যন্ত বেশি এবং যার আবরণী প্রভাব কম, যার পারমাণবিক আকার ছোট, একমাত্র সেই করতে পারে এই কাজটা। এই পুরো গ্রুপটার মধ্যে সবচেয়ে কম পারমাণবিক আকার কার? নাইট্রোজেনের। একমাত্র এই তৈরি করতে পারে N3- আয়ন, যেটাকে বলা হয় নাইট্রাইট আয়ন। অন্যগুলো কেন পারে না? আমি বলছি না যে পারে না, ফসফরাস চেষ্টা করে, কিন্তু কি হচ্ছে, ফসফরাসে তাও হয়। জেনারেলি এই উপরের 3টে করতে পারে, নাইট্রোজেন সবচেয়ে বেশি ভালো পারে, ফসফরাস আর্সেনিক প্রায় পারে না বললেই চলে। এরা তো পারেই না। কেন? কারণ যত উপর থেকে নিচের দিকে নামছো পারমাণবিক আকারটা বাড়ছে, পারমাণবিক আকার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে 3টে ইলেকট্রন বাইরে থেকে গ্রহণ করাটা কিন্তু মুখের কথা নয়, তাই ওটা ওরা পারে না জেনারেলি। ঠিক আছে, বেশ। তাই যদি তোমাকে আমি জিজ্ঞেস করি যে -3, আচ্ছা হ্যাঁ, এটা একটা কথা বটে। তাহলে এই যে -3 জারণ অবস্থা, বৈশালী, এই যে -3 জারণ অবস্থাটা, এটা জারণ অবস্থাটা কত? -3, তাই তো? কারণ আধানটা হচ্ছে 3 আর মাইনাস রয়েছে, মানে -3 হবে, রাইট? এটা কি যোজ্যতা? নাইট্রোজেনের যে এই যে আমি জারণ অবস্থাটা বলছি -3, এবার জারণ অবস্থা তো একটা যোজ্যতাকে রিপ্রেজেন্ট করে। কীরকম যোজ্যতা? সমযোজ্যতা নাকি তড়িৎ যোজ্যতা? এটা হচ্ছে তড়িৎ যোজ্যতা, কারণ ইলেকট্রন গ্রহণ করেছে। খুব ভালো কথা। আচ্ছা, আবার ধর আমি এরকম একটা যৌগ বলছি তোমাদেরকে, NH3। এখানে নাইট্রোজেনের যোজ্যতা কত হবে? যদি আমি কাউন্ট করি, হাইড্রোজেনগুলো হচ্ছে +1 করে, তাই তো? +1 মানে কত হয়ে যাচ্ছে? টোটাল +3। তাহলে সমগ্র যৌগটা তো নিস্তড়িত, তো নিস্তড়িত করার জন্য নাইট্রোজেনকে একা কত হতে হবে? -3 হতে হবে। এবার যদি তোমাদেরকে আমি জিজ্ঞেস করি, এই যে -3টা লিখেছি, এর মানে কি নাইট্রোজেন 3খানা ইলেকট্রন নিয়ে বসে আছে? না, এই -3টা রিপ্রেজেন্ট করছে যে নাইট্রোজেন 3খানা সমযোজী বন্ধন করেছে। আচ্ছা, সমযোজী বন্ধন করলে সামনে আবার মাইনাস সাইনটা কেন এসছে? কারণ হাইড্রোজেনগুলোর সাপেক্ষে নাইট্রোজেন হচ্ছে তড়িৎ ঋণাত্মক, সেই জন্য সামনে মাইনাস লিখেছি। তাই কখনো এটা ভেবো না কোনো মৌলের জারণ সংখ্যা -2 তার মানেই যে দুখানা ইলেকট্রন নিয়েছে, তার কিন্তু কোনো মানে নেই। ধরো একটা বললাম কোনো একটা মৌল এক্স, তার জারণ সংখ্যা বলে দিচ্ছি -2, তার মানেই যে সে X2- আয়ন তৈরি করে বসে আছে, এর কোনো মানে নেই। হতে পারে এমন দুটো মৌলের সঙ্গে একটা যৌগ তৈরি করেছে, যে দুটো মৌল হয়তো +1 করে, মানে 1 করে, তাহলে এটা কত হয়ে যাবে? অটোমেটিক্যালি -2 হয়ে যাবে। এখানে মাইনাসটা রিপ্রেজেন্ট করছে যে এক্স মৌলটা এগুলোর থেকে তড়িৎ ঋণাত্মক। তাই এই -2 স্টেটটা কিন্তু সমযোজ্যতা এবং তড়িৎ যোজ্যতা দুটোর ক্ষেত্রেই পসিবল। এই কথাটা কিন্তু ভুলো না কখনোই তোমরা। এগেন আই এম সেইং, তাহলে উপর থেকে নিচের দিকে নামার সঙ্গে সঙ্গে -3 প্রদর্শন করার প্রবণতা কমে যাচ্ছে কি না? হ্যাঁ, যাচ্ছে। কারণ কি? কারণ এটার জন্য উচ্চ শক্তির প্রয়োজন হয়, যে শক্তিটা একমাত্র নাইট্রোজেনের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, কারণ নাইট্রোজেনের আকারে খুবই ছোট, তাই ওর ইলেকট্রন টানতে সুবিধা হয়। সাধারণত অন্যান্য পরমাণুগুলো এই কাজটা করতে পারে না। ঠিক আছে, কিন্তু যদি কোনো নাইট্রোজেন ছাড়া অন্য কোনো পরমাণুতে সাধারণত যদি -3 স্টেট তোমরা দেখতে পাও, তাহলে বুঝবে ওইখানে মৌলটা সমযোজ্যতা তৈরি করেছে। সমযোজ্যতা মানে ধরো তোমাদেরকে বললাম আজকে ASH3,
ASH3 কীভাবে হয়েছে? আর্সেনিক 3টে হাইড্রোজেনের সঙ্গে বন্ড করেছে, হাইড্রোজেন এখানে, আর্সেনিক এখানে 3টে হাইড্রোজেনের সঙ্গে বন্ড করেছে। 3টে করার জন্য ওর জারণ সংখ্যা কত হবে? 3, কারণ যোজ্যতাও 3। এবার হাইড্রোজেনের সাপেক্ষে আর্সেনিক তো তড়িৎ ঋণাত্মক, তাই সামনে -3 বসেছে। বাট আমার প্রশ্ন হচ্ছে, এই যে -3টা লিখছি ওর জারণ অবস্থা, এটা কি ওর তড়িৎ যোজ্যতা? না, এটা ওর সমযোজ্যতা। তাহলে মাইনাসটা লিখছি কেন? কারণ আর্সেনিক হচ্ছে ওর থেকে তড়িৎ ঋণাত্মক। তাই এটা মনে রাখবে, এই গ্রুপে যে কোনো যৌগে, এই গ্রুপের যে কোনো মৌলের যে কোনো যৌগে, নাইট্রোজেন বাদে অন্য যে কোনো যৌগের যদি দেখো -3 স্টেট আসছে, তার মানে বুঝবো এটা সমযোজ্যতার জন্য। কি বললাম? নাইট্রোজেন বাদে এই গ্রুপের অন্য যে কোনো মৌলের যদি দেখো কোনো যৌগে তড়িৎ জারণ সংখ্যা আসছে -3, তার মানে বুঝবে ওটা সমযোজ্যতা, তড়িৎ যোজ্যতা নয়। অনেকবার বলে দিয়েছি। এবার আমরা পড়ি কি বলছে, পয়েন্টটা ভালো করে পড়বে। ফার্স্ট পয়েন্ট বলছে, যোজ্যতা কক্ষে 5টি ইলেকট্রন, আর তোমরা জানো যে এই গ্রুপের সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে NH2NP3। তাহলে সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করতে গেলে আরও কটা ইলেকট্রন দরকার? NH2তে 2খানা, NPতে 3খানা, মানে 5টা হয়েছে, আরও 3টে দরকার, তাই তো? এবার দেখো কি বলছে, যোজ্যতা কক্ষে 5টি ইলেকট্রন বিশিষ্ট এই গ্রুপের মৌলগুলির নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভের জন্য 3টি ইলেকট্রনের প্রয়োজন হয়। 3টি ইলেকট্রনের প্রয়োজন হয়। কিন্তু আমি কি বলেছি, যে এই 3টে ইলেকট্রন নেওয়া কিন্তু মুখের কথা নয়, অনেক শক্তির প্রয়োজন হয়। একমাত্র নাইট্রোজেন পারে ভালোভাবে। কিন্তু 3টি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে M3- আয়ন কেন বললো? এই গ্রুপের প্রত্যেকটা মৌলকে ধরো M দিয়ে রিপ্রেজেন্ট করছে, তো আয়ন তৈরি করলে 3- হয়ে যাবে, সেই জন্য। কিন্তু 3টি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে M3- আয়ন গঠনের জন্য প্রচুর শক্তির প্রয়োজন হয়, আন্ডারলাইন, প্রচুর শক্তির প্রয়োজন হয় বলে প্রক্রিয়াটি শক্তির পরিবর্তনের দিক থেকে আদৌ অনুকূল নয়। বেশ, তথাপি নাইট্রোজেন আকারে সবচেয়ে ছোট এবং সর্বাধিক তড়িৎ ঋণাত্মক হওয়ায় N3- আয়ন গঠন করে এবং অধিক তড়িৎ ধনাত্মক ধাতুর নাইট্রেট যৌগে পরিণত হয়। আচ্ছা, এটার আবার কি মানে দাঁড়ালো যে অধিক তড়িৎ ধনাত্মক? যেমন ধরো বললাম গ্রুপ 1-এর কিছু মেটাল বলো, কি কি আছে? সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, এগুলো সব প্লাস প্লাস আয়ন তৈরি করে থাকে। গ্রুপ 2-তে কারা কারা আছে? ম্যাগনেসিয়াম আছে 2+, ক্যালসিয়াম আছে 2+, আরও অনেক আছে, ঠিক আছে? এছাড়া Al3+ও রয়েছে। এগুলোর সঙ্গে নাইট্রোজেন আয়নীয় যৌগ উৎপন্ন করে। কি করে? সোডিয়ামের হচ্ছে +1, নাইট্রোজেন হচ্ছে 3-। সোডিয়ামের যোজ্যতা কত? সোডিয়ামের যোজ্যতা তাহলে 1, তড়িৎ যোজ্যতা, রাইট? আর নাইট্রোজেনের তড়িৎ যোজ্যতা কত হচ্ছে? 3- করে রয়েছে, তাই 3 ক্রস করে দিলে কি হবে? আমরা জানি যোজ্যতাকে ক্রস করে কম্পাউন্ড বানাতে হয়। তার মানে সোডিয়াম লাগবে 3খানা, Na3, আর নাইট্রোজেন একটা, তাই যৌগটা তৈরি হবে Na3N। আবার ধরো বললাম ম্যাগনেসিয়ামের সঙ্গে, ম্যাগনেসিয়াম হচ্ছে 2+, তার মানে তড়িৎ যোজ্যতা 2, নাইট্রোজেন হচ্ছে অলওয়েজ 3-, তাহলে তড়িৎ যোজ্যতা 3, ক্রস করলে কি হয়ে যাবে? Mg3N2। আবার ধরো বললাম জিঙ্ক, ঠিক আছে? আচ্ছা, তবে দরকার নেই, ছেড়ে দাও, আর লাগবে না। তো এইভাবে কিন্তু ধাতুর সঙ্গে ও বিক্রিয়া করতে পারে বা যৌগ তৈরি করতে পারে। কেন পারে? কারণ আরে ও তো নিজে তড়িৎ ঋণাত্মক, মাইনাস আয়ন তৈরি করে বসে রয়েছে, আর ধাতুগুলো তো তড়িৎ ধনাত্মক হয়, ওই জন্য গঠন করছে। বেশ, তার মানে নাইট্রোজেন কিন্তু N3- আয়ন গঠন করছে, ভালো কথা। 3 নম্বর পয়েন্টে বলছে, এই গ্রুপের অন্যান্য মৌলগুলির ধাতুর সঙ্গে সমযোজী যৌগ গঠনের মাধ্যমে, আন্ডারলাইন সমযোজী যৌগ, এই গ্রুপের অন্যান্য মৌলগুলির ধাতুর সঙ্গে সমযোজী যৌগ গঠনের মাধ্যমে -3 জারণ অবস্থা প্রদর্শন করে। তার মানে তোমরা কি বুঝলে? যে নাইট্রোজেন 3- আয়ন যখন তৈরি করছে, তখন নাইট্রোজেনের যখন তোমরা -3 স্টেট দেখাচ্ছ, ওটা আয়ন হতে পারে N3- আয়ন, মানে ওটা তড়িৎ যোজ্যতা করেছে। কিন্তু অন্য যে কটা মৌল আছে, আমি বলছি না তারা -3 স্টেট দেখাবে না, হ্যাঁ দেখাবে, কিন্তু জারণ সংখ্যা -3 ওখানে সমযোজ্যতার জন্য হবে। তাহলে মাইনাসটা কেন হচ্ছে? কারণ ওর যার সঙ্গে বন্ড হচ্ছে তাদের সাপেক্ষে কিন্তু ওটা তড়িৎ ঋণাত্মক। সে তোমরা ফসফরাসের কথা বলো, আর্সেনিকের কথা বলো, যার কথাই বলো না কেন। হ্যাঁ, তো ধরো তোমাদেরকে বললাম যে ক্যালসিয়াম আর ধরো আর্সেনিক বা ধরো ফসফরাস, এদের মধ্যে একটা যৌগ গঠন হবে। দেখো তোমাদের বইতে রয়েছে, ক্যালসিয়াম কোন গ্রুপ থেকে বিলং করে? গ্রুপ 2, তাহলে Ca2+ হবে, রাইট? তাহলে যোজ্যতা কত এটার? এর যোজ্যতা হচ্ছে 2। আর ফসফরাসের যোজ্যতা কত? ফসফরাসের যোজ্যতা 3। ক্রস হয়ে গেলে কি হবে? তৈরি হবে Ca3P2। এখানে ফসফরাসের যোজ্যতা কি করে বার করব আমরা? আমরা জানি ক্যালসিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +2। কি করে জানলাম? কারণ ক্যালসিয়াম একে তো তড়িৎ ধনাত্মক, কারণটা ধাতু, তার উপর এটা গ্রুপ 2 থেকে বিলং করছে, তাই +2 হবে। ফসফরাসের জানি না, তাই X ধরে নিলাম। আর পুরো যৌগটা তো নিস্তড়ি, তাহলে 0-র সঙ্গে ইকুয়াল করব। একটা ক্যালসিয়াম মানে +2, 3খানার জন্য কি হবে? 3 × +2,
প্লাস একটা ফসফরাসের জন্য এক্স, তাহলে দুটোর জন্য কী হবে 2x ইজ ইকুয়ালস টু 0। তাহলে 3 ইন্টু 2 মানে হচ্ছে 6 প্লাস 2x ইজ ইকুয়ালস টু 0, তাহলে 2x ইজ ইকুয়ালস টু আসছে হচ্ছে -6, তার মানে x ইজ ইকুয়ালস টু আসছে হচ্ছে -3। ওকে, তার মানে এই যৌগে ফসফরাসের জারণ অবস্থা হচ্ছে -3। বাট আমি আস্কিং, এই যে ফসফরাসের যোজ্যতা জারণ সংখ্যা যে -3 দেখাচ্ছে, এই -3টা কি নির্দেশ করছে? সমযোজ্যতা না তড়িৎযোজ্যতা? চোখ বন্ধ করে এটা সমযোজ্যতা। নাইট্রোজেন ছাড়া অন্য কেউ তড়িৎযোজী যৌগ গঠন করবে না। তাই এইগুলো -3 দেখালো, এগুলো কিন্তু সব সমযোজ্যতা। ঠিক আছে, দ্যাটস ইট। বেশ, তারপরে বলছে, আর আমি কি বললাম, গ্রুপের যত উপর থেকে নিচের দিকে নামবে এই -3 জারণ অবস্থা প্রদর্শন করার ক্ষমতা কিন্তু কমে যায়, রাইট? কেন? আমি বলেছি পারমাণবিক আকার বাড়ে, তাই ইলেকট্রন টানার টেন্ডেন্সি কমে যায়। কি আর একটা জিনিস আমরা জানি যে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়, তড়িৎ ধনাত্মকতা বৃদ্ধি পায়। তাহলে মাইনাস স্টেট দেখাবে কেন নিচের দিকে? প্লাস স্টেট দেখানোর চেষ্টা করবে। তাহলে আরেকবার আমি প্রথম থেকে পড়ছি পয়েন্টগুলো কী কী বললাম, তাহলে যা যা বলেছি তাই আছে। দেখো, আমরা জানি, শর্টে বলি, আমরা জানি এই গ্রুপের সমস্ত মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস NH2 NP3, মানে শেষ কক্ষপথে তাহলে 5টা ইলেকট্রন। তাহলে স্টেবল হওয়ার জন্য কটা ইলেকট্রন দরকার? তিনটে ইলেকট্রন দরকার সবার। ঠিক আছে, সেকেন্ড পয়েন্টে বলছে কিন্তু 3টে ইলেকট্রন গ্রহণের জন্য M3- আয়ন যদি গঠন করতে হয়, সেটা শক্তির দিক থেকে ব্যাপারটা আদৌ অনুকূল নয়, মানে খুব একটা ফিজিবল নয় অপশানটা। 3টে ইলেকট্রন নেবে এটা সম্ভব নয়। একমাত্র নাইট্রোজেন এই কাজটা করে থাকে এবং সে আয়নীয় যৌগ গঠন করে। কিন্তু অন্যান্য যে কোনো মৌল আছে তারা -3 দেখায়, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি দেখায় না তা নয়, কিন্তু সেটা সমযোজী যৌগের জন্য দেখায়। উপর থেকে যত নিচের দিকে নামছো -3 দেখানোর টেন্ডেন্সি কমে যাচ্ছে। কেন? কারণ -3 বলছি, কিন্তু 3 নয়, হ্যাঁ, -3 দেখানোর টেন্ডেন্সি কমে যাচ্ছে কারণ উপর থেকে নিচের দিকে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায় এবং তড়িৎ ধনাত্মকতা বৃদ্ধি পায়। তাই মাইনাস স্টেটটা আস্তে 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 চলে যাচ্ছে। কি বললো ফোর্থ পয়েন্টে? তবে গ্রুপের ওপর থেকে নিচে -3 জারণ অবস্থা প্রদর্শনের প্রবণতা ক্রমশ হ্রাস পায়, কারণ মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা এবং আয়নায়ন এনথালপি। আয়নায়ন এনথালপি মানে কি? ওই যে ইলেকট্রন ছেড়ে দেওয়ার জন্য, ইলেকট্রনকে বার করার জন্য যে পরিমাণ শক্তি দিতে হয়, তো উপর থেকে নিচের দিকে তো ইলেকট্রন বার করার প্রবণতা বেড়ে যাচ্ছে, তাই আয়নায়ন এনথালপি ক্রমশ হ্রাস পায় বা ধাতব চরিত্র ক্রমশ বৃদ্ধি পায়। আর ধাতব চরিত্র যদি বৃদ্ধি পায় তাহলে তড়িৎ ঋণাত্মক তো হতেই পারে না, তাই নিচের দিকে আস্তে আস্তে -3 কিন্তু আর কেউ দেখায় না। তাহলে কারা কারা দেখায়? জেনারেলি নাইট্রোজেন দেখায়, ফসফরাস দেখায়, আর আর্সেনিক দেখায়। তার মধ্যে নাইট্রোজেন হচ্ছে এমন একটা মৌল যে -3 স্টেটটা তড়িৎযোজী আয়নের মাধ্যমে তৈরি করে, N3- আয়ন, আবার সমযোজী যৌগও তৈরি করে। কিন্তু বাকিগুলো যেগুলো দেখায় সবই এগুলো সমযোজী যৌগ। ঠিক আছে, এরপর নিচে বলছে -3 জারণ অবস্থা ছাড়াও, আচ্ছা হ্যাঁ, এটা একটা কথা তোমাদেরকে বলে রাখি, আমি পরেও পড়াবো। নাইট্রোজেনের একটা অদ্ভুত ব্যাপার হলো ওর একটা লং রেঞ্জ অর্ডার আছে জারণ সংখ্যার। -3 থেকে শুরু করে +5 অবধি সব রকমের জারণ স্তরীয় প্রদর্শন করে। ঠিক আছে, কিরম বলো তো? যৌগগুলো হচ্ছে NH3, NH2, NH2OH, হাইড্রক্সিল অ্যামিনো অর্গানিকে পড়বো আমরা, N2, N2O, NO, N2O3, N2O4 আর N2O5। হ্যাঁ, নাইট্রোজেন এগুলো ছাড়াও অনেক যৌগ তৈরি করে, কিন্তু এটা হচ্ছে, দেখো প্রথমে সব হাইড্রাইডগুলো রয়েছে, সব হাইড্রোজেনের সঙ্গে বন্ড, আর শেষের দিকেগুলো সব অক্সাইড। ঠিক আছে, এইভাবে আমরা নামছি আস্তে আস্তে। ব্যাপারটা কি হচ্ছে দেখতে পাবে তোমরা যদি জারণ সংখ্যাগুলো বার করো, আস্তে আস্তে বোঝার চেষ্টা করো। এখানে কটা হাইড্রোজেন? 3খানা, প্রত্যেকটা কত করে? +1 করে, তাহলে টোটাল কত হয়ে যাবে? +3। তাহলে নাইট্রোজেনকে কত হতে হবে? ঠিক -3 হতে হবে। +3 -3 0 হয়ে যাবে। ওই জন্য এটা তো আলটিমেটলি নিউট্রাল কম্পাউন্ড, মানে নিস্তড়িত, কোনো আধান নেই। তাই হাইড্রোজেন যদি +3 হয় সব কটা মিলিয়ে, তাই নাইট্রোজেনকে একা -3 হতে হবে। আচ্ছা, তাহলে NH3-তে মানে অ্যামোনিয়াতে নাইট্রোজেনের জারণ স্তর হচ্ছে -3। এখানে কত বলতে পারবে? বার করে দেখবে, এখানে নাইট্রোজেনের জারণ স্তর হচ্ছে +2, কারণ টোটাল 4খানা হাইড্রোজেন রয়েছে, 4খানা হাইড্রোজেন মানে +4, তাহলে নাইট্রোজেনকে হতে হবে -4, আর এখানে 2খানা নাইট্রোজেন রয়েছে, তাই প্রত্যেকটা +2 করে রয়েছে। এটাও +2, এটাও +2। ঠিক আছে, আচ্ছা NH2, -2 সরি 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 সরি, এটা -2 কারণ হাইড্রোজেনগুলো +4, তাহলে ওটা -4 হতে হবে, মানে -2 NH2OH করে দেখবে -1 হয়ে যাচ্ছে। N2 তো 0 হয়, N2O তে দেখবে +1 হচ্ছে, NO তো দেখছে +2 হচ্ছে, N2O3-তে +3 হচ্ছে, N2O4-এ এটা 4 N2O4-এ হচ্ছে +4, আর N2O5 হচ্ছে +5। তাহলে দেখো -3 থেকে শুরু করে +5 অবধি সব কটা জারণ স্তরই কিন্তু নাইট্রোজেন প্রদর্শন করেছে। তাই জন্য নাইট্রোজেনের জারণ স্তরটা অনেক লম্বা, অনেক বড়। এটা অন্য কোনো মৌলের এই গ্রুপে কিন্তু নেই।
তাহলে আমরা তড়িৎ এই ঋণাত্মক জারণ অবস্থা থেকে যা যা পয়েন্ট সবার আমাদের মনে থাকবে, আমি কিন্তু প্রত্যেকটা পয়েন্ট ব্রেক করে করে বললাম, তোমাদের এটা বাড়িতে পড়তে হবে। তাহলে ফার্স্ট আমি এটাই মনে রাখতে বলবো যে এই গ্রুপের প্রত্যেকটা মৌলেরই 3টে করে ইলেকট্রন দরকার হয় সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য। কিন্তু নাইট্রোজেন ছাড়া অন্য কেউই কিন্তু 3খানা ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে না। তাই নাইট্রোজেন 3খানা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে N3 মাইনাস আয়ন তৈরি করে এবং N3 মাইনাস আয়ন গঠনের মাধ্যমে ওটা আয়নীয় যৌগ গঠন করে। কিন্তু অন্য কোনো মৌল 3খানা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে আয়নীয় যৌগ গঠন করতে পারে না। ওগুলো সবকটা -3 স্তর দেখায়, -3 জারণ স্তর দেখায়, কিন্তু সেটা সমযোজী যৌগের মাধ্যমে। হলো এটা। আরেকটা জিনিস হচ্ছে, উপর থেকে যত নিচের দিকে নামছো -3 দেখানোর প্রবণতা কমে, কারণ তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়, আয়ন এনথালপি ক্রমশ হ্রাস পায়, ধাতব চরিত্র বৃদ্ধি পায়। ধাতব চরিত্র বৃদ্ধি পাওয়া মানে তড়িৎ ধনাত্মকতা বৃদ্ধি পাওয়া। গট ইট? আচ্ছা, এবার আমরা উপর থেকে আরও যদি, আচ্ছা আরেকটা যেটা বলছে যে নাইট্রোজেন -3 থেকে +5 অবধি সমস্ত স্টেট দেখায়, কিন্তু যেহেতু আমরা ঋণাত্মক জারণ স্তর নিয়ে কথা বলছি, সেই জন্য এখন আমরা শুধুমাত্র এই 3টে নিয়ে রেস্ট্রিক্টেড থাকবো, NH3, NH2 আর NH2OH। এটার নাম হচ্ছে অ্যামোনিয়া, এটার নাম হচ্ছে হাইড্রাজিন, সবই অর্গ্যানিকে আছে এগুলো। হাইড্রাজিন, এটা হচ্ছে হাইড্রক্সিল্যামিন, রাইট? আচ্ছা, সো আমরা এখন এই -3, -2 আর -1টা বলবো, পরে যখন ধনাত্মকটা পড়বো তখন আবার 0 থেকে 5টা বলবো। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ঋণাত্মক জারণ অবস্থা যা যা জিনিস ছিল। আমি প্রত্যেকটা গল্প বলে দিলাম, এবার পড়বে কি না পড়বে তোমাদের ডিসিশন। ওকে, চলো নেক্সট পয়েন্ট, ধনাত্মক জারণ অবস্থা। ঠিক আছে, ধনাত্মক জারণ অবস্থার ক্ষেত্রে তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই গ্রুপের প্রত্যেকটা মৌলই নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। নাইট্রোজেন তো মজার ব্যাপার, যেরকম -3 থেকে -1 দেখাচ্ছে, সেরকম আবার 0 থেকে +5ও দেখাচ্ছে। নাইট্রোজেনের দুখানা স্টেট আছে, একটা হচ্ছে +3, একটা +5। অ্যাকচুয়ালি ওয়াই +3 অ্যান্ড +5 অনেকগুলো স্টেট আছে, বাট এই গ্রুপের সব মৌলই, এই গ্রুপের সব সরি ভুল বললাম, নাইট্রোজেনের তো হয় না, নাইট্রোজেন বাদে এই গ্রুপের সব মৌলেরই দুখানা স্টেট আছে, +3 আর +5। ফসফরাসের আবার একটা +4 স্টেটও রয়েছে, পরে বলবো। তো +3 অ্যান্ড +5 এই দুটো জারণ স্তর সবার রয়েছে। ওকে, এখন তোমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে এই যে +3 জারণ স্তর, জারণ স্তর কী নির্দেশ করে? ওর যোজ্যতাকে রিপ্রেজেন্ট করে, তড়িৎ যোজ্যতা এবং সমযোজ্যতা। তো যদি জিজ্ঞেস করি এই যে +3 জারণ স্তর, তার মানে কি? কোনো একটা মৌল 3খানা, তার মানে হচ্ছে কোনো একটা মৌল যোজ্যতা 3, আর প্লাস কেন? কারণ ওটা তড়িৎ ধনাত্মক অন্য কোনো মৌলের সাপেক্ষে। যেমন ধরো তোমাদেরকে বলছি PF3 বা PCl3, তো ফসফরাস এখানে 3টে ক্লোরিন ধরে রেখেছে না, অবভিয়াসলি ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা ফসফরাসের থেকে বেশি, 3টেকে ধরে রয়েছে তাই 3, আর 3খানা ক্লোরিন ওরা তড়িৎ ঋণাত্মক, ফসফরাস তড়িৎ ধনাত্মক, তাই প্লাস। তাই এখানে ফসফরাসের জারণ যোজ্যতা কত? যোজ্যতা হচ্ছে 3, আর জারণ স্তর কত? +3। প্লাস কেন? কারণ ক্লোরিনের সাপেক্ষে এটা তড়িৎ ধনাত্মক। ভালো কথা। আবার যদি PCl5 তৈরি করে, PCl5, ঠিক আছে, ফসফরাস এখানে 5খানা ক্লোরিন ধরে রয়েছে, তাই যোজ্যতা 5, জারণ সংখ্যা হচ্ছে +5, কারণ ক্লোরিনের সাপেক্ষে ফসফরাস তড়িৎ ধনাত্মক। কিন্তু তার মানে এটা ভেবে নিও না যে সবসময় সমযোজ্যতাই হবে, কারণ এই +3 স্টেটটা দুটো কারণে হয়। একটা হচ্ছে তড়িৎ যোজ্যতা, -3 নয় কিন্তু, এবার +3 কথা বলছি। আরেকটা হচ্ছে সমযোজ্যতা। ও, তার মানে +3টা তড়িৎ যোজ্যতার মাধ্যমেও হতে পারে, মানে 3টে ইলেকট্রন ছেড়েও দিতে পারে, হ্যাঁ পারে। আবার 3টে ইলেকট্রন নিতেও পারে, হ্যাঁ তাও পারে। সরি ভুল বললাম, 3টে ইলেকট্রন ছেড়েও দিতে পারে, আবার 3টে সমযোজী বন্ধনও তৈরি করতে পারে। তাই +3 স্টেটটা দুভাবেই হতে পারে। কিন্তু যে কোনো মৌলে যখনই তোমরা +5 স্টেটটা দেখবে, 5টা ইলেকট্রন কখনো কেউ ছাড়ে গো না। 5টা ইলেকট্রন ছাড়াটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কাজ নয়, তাই এটা কোনোভাবেই তড়িৎ যোজ্যতা হবে না, সব সময়ের জন্যই এটা সমযোজ্যতা হবে। তাই তোমাদেরকে যদি জিজ্ঞেস করি আমি যে নাইট্রোজেন ছাড়া এই গ্রুপের সবাই দুটো জারণ স্তর দেখায়, +3 আর +5। জারণ স্তর তো অ্যাকচুয়ালি যোজ্যতাকে রিপ্রেজেন্ট করে। তো যদি কোনো মৌল, এই গ্রুপের কোনো মৌল যদি কোনো যৌগে +3 জারণ স্তর প্রদর্শন করে, তার মানে তোমরা কি বুঝবে? ওটা সমযোজ্যতা না তড়িৎ যোজ্যতা? দুটোই হতে পারে। কিন্তু +5 +5 জারণ স্তর দেখানো মানে চোখ বন্ধ করে ওটা সমযোজী বন্ধন 5খানা বা 5টা সমযোজ্যতা, ব্যাস। গট ইট? আর নাইট্রোজেনের বিষয়টা কথা তোমাদেরকে বলে রাখি, জেনারেলি নাইট্রোজেনের রেঞ্জটা তো -3 থেকে -1 তোমরা দেখেছো, ফ্রম -3 টু -1, আর পজিটিভের ক্ষেত্রে 0 থেকে +5। অ্যাকচুয়ালি নাইট্রোজেন 0 থেকে +4 অবধি, কিন্তু একটা মাত্র যৌগ আছে N2O5,
যেখানে নাইট্রোজেন +5 জারণ স্তর দেখিয়ে থাকে। ঠিক আছে, নাইট্রোজেনের যোজ্যতা কিন্তু সবসময় মনে রাখবে, সর্বাধিক সমযোজ্যতা নাইট্রোজেনের 4, অ্যাকচুয়ালি 3 হয়, কিন্তু লোন পেয়ারটা দান করার মাধ্যমে নাইট্রোজেন সর্বাধিক সমযোজ্যতা প্রদর্শন করে 4। তোমাদের যদি কেউ জিজ্ঞেস করে যে এই গ্রুপের অন্যান্য মৌলগুলোর যোজ্যতা কত রকমের, 2 রকমের, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 5। নাইট্রোজেনের সর্বাধিক সমযোজ্যতা কত, 4, তার বেশি কোনোদিন উঠতে পারে না। হ্যাভিং সেড দ্যাট, এটাও বলে রাখি তোমাদেরকে, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এগুলোর যত উপর থেকে নিচের দিকে নামছো, 3 দেখানোর প্রবণতা কমছে, সরি 5 দেখানোর প্রবণতা কমছে এবং 3 দেখানোর প্রবণতা বাড়ছে। কারণ কি, নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব। তো দেখি আজকে আমি যা যা বললাম সেগুলো এখানে আছে কিনা, নতুন কিছু পাই যদি দেখি। ধনাত্মক জারণ অবস্থা প্রথমে কি বলছে, আচ্ছা আর দু একটা জিনিস তোমাদেরকে বলি, এটা পড়তে গিয়ে ওই অনেক কিছু দেখতে পাবে, এই একটা টার্ম দেখবে পি পাই বহুবন্ধন আর ডি পাই বহুবন্ধন। আজ এখনকার জন্য এই টার্মটাকে একটু নেগলেক্ট করবে, এটা আমি তোমাদেরকে পরের দিন অস্বাভাবিক ধর্ম পড়ানোর সঙ্গে সঙ্গে পড়াবো। ওকে, ওয়ান মোর থিং, কালকের জন্য মানে সব ঠিকঠাকই আছে, শুধুমাত্র কালকের জন্য, অনলি ফর দিস উইক আমি অনলাইন করাবো। নেক্সট উইক থেকে কোনোভাবেই আর অনলাইন ক্লাস নয়, ফ্রম দ্য নেক্সট উইক অনওয়ার্ডস সবসময় অফলাইন। ওকে, মানে সানডে সকালটা। কী বলছিলাম, তাহলে পয়েন্টটা পড়ি আমরা, যা এগুলো আমরা দেখলাম সেগুলো দেখি কোনো নতুন কিছু আছে কিনা। গ্রুপ 15 সমস্ত মৌলই +3 এবং +5 জারণ অবস্থা প্রদর্শন করে, আন্ডারলাইন। তবে গ্রুপের ওপর থেকে নিচে নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাবের জন্য +5 জারণ অবস্থার স্থায়িত্ব হ্রাস পায় এবং +3 জারণ অবস্থার স্থায়িত্ব বৃদ্ধি পায়। তার মানে উপর থেকে নিচের দিকে +5 দেখানোর প্রবণতা কম এবং +3 দেখানোর প্রবণতা বেশি। ঠিক আছে, তোমাদেরকে যদি আমি বলি তাহলে, আচ্ছা ঠিক আছে এটা থাক। তো বলছে যেমন বিসমাথের +5 জারণ অবস্থা অ্যান্টিমনির +5 জারণ অবস্থাকে অপেক্ষা কম স্থিতিশীল। আরে স্বাভাবিক ব্যাপার, কারণ বিসমাথ অ্যান্টিমনির নিচে আছে, উপর থেকে নিচের দিকে গেলে +5-এর স্টেবিলিটি কমছে। ভালো, যদিও তোমাদেরকে বলেছিলাম যে বিসমাথ একটা ব্যতিক্রম যৌগ তৈরি করে। কি ব্যতিক্রমী যৌগ, BiF5, ফ্লুরিনের সঙ্গে 5টা মৌল মানে 5টা ফ্লুরিন যুক্ত হয়ে BiF5 তৈরি করে, এটা হচ্ছে একটা ব্যতিক্রম। তো জেনারেলি বিসমাথের +5-এর স্থিতিশীলতা কম বা নেই, কিন্তু BiF5 যৌগটাও তৈরি করে ফেলে, বাকি অন্য কোনো মৌলের সঙ্গেও যোজ্যতা 5 দেখাতে পারে না। ঠিক আছে, বেশ। সর্ববহিস্থ কক্ষের সবকটি ইলেকট্রন ত্যাগ শক্তি পরিবর্তনের দিক থেকে অত্যন্ত প্রতিকূল হওয়ায় মৌলগুলি M5+ আয়ন গঠন করতে পারে না। যেটা বলছিলাম যে +5 জারণ স্তর যদি কোথাও দেখো, ওটা কখনোই তড়িৎযোজ্যতা হতে পারে না, কারণ 5খানা ইলেকট্রন কেউ ছাড়তে পারে নাকি, পারবে না। এবং প্রকৃতপক্ষে +5 জারণ অবস্থা বিশিষ্ট সমস্ত যৌগই PF5, PCl5, sp5, BiF5 সমযোজী। বোঝা গেল, তাহলে +5 জারণ অবস্থা যেখানেই কোনো যৌগে দেখাবে সবই হচ্ছে সমযোজী যৌগ। বেশ, এবার যেটা বললাম যে নাইট্রোজেন কিন্তু +5 জারণ অবস্থা দেখায়, কারণ N2O5 তৈরি করে, কিন্তু যদি আমি সমযোজ্যতার কথা বলি, নাইট্রোজেন কিন্তু ম্যাক্স টু ম্যাক্স 4। ঠিক আছে, কি বলছে, নাইট্রোজেন +5 জারণ অবস্থা বিশিষ্ট যৌগ যেমন NF5, NCl5 ইত্যাদি গঠন করে না, কিন্তু আমরা জানি N2O5 গঠন করে, রাইট? কারণ এর যোজ্যতা কক্ষে খালি ডি অরবিটাল নেই। আচ্ছা, এটা আবার কি গল্পই খালি ডি অরবিটাল নেই, এটা অ্যাকচুয়ালি পরের দিন পড়াতাম, বাট ঠিক আছে। নাইট্রোজেনের আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশন করি, তোমাদেরকে যদি আমি এই ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি পড়াচ্ছিলাম তার আগে তোমাদেরকে একবার একটু পরমাণুর গঠনটা পড়িয়েছিলাম। তখন আমি বলেছিলাম যে ছোটোবেলায় যেটাকে আমরা কে কক্ষপথ, এল কক্ষপথ বলে জানতাম, এখন সেটাকে আমরা 1-2 বলে জানি। তো 1 নম্বর কক্ষপথে শুধুমাত্র একটাই উপকক্ষ আছে, সেটা হচ্ছে 1s। 2 নম্বর কক্ষপথে আছে 2s আর 2p। 3 নম্বর কক্ষপথে আছে 3s, 3p অ্যান্ড 3d। তো লক্ষ্য করে দেখো 2 নম্বর কক্ষপথে কিন্তু কোনো ডি অরবিটাল নেই, তাই তো? তো যদি আমি নাইট্রোজেন আর ফসফরাসের ইলেকট্রনিক কনফিগারেশনটা বার করি, নিচে নাইট্রোজেন হচ্ছে 7 আর ফসফরাস হচ্ছে 15। তো নাইট্রোজেন হবে হচ্ছে 1s2, 2s2, 2p3, আর ফসফরাস হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p3। তার মানেটা হলো নাইট্রোজেনের শেষ কক্ষপথ হচ্ছে 2 আর ফসফরাসের শেষ কক্ষপথ হচ্ছে 3। যেহেতু নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথটা 2 নম্বরে কোনো ডি অরবিটাল থাকে গো? না, থাকে না। ডি অরবিটালে যদি না থাকে তাহলে যেটা প্রথমেই আজকে দেখালাম যে এস উপকক্ষ থেকে একটা ইলেকট্রন ডিতে গিয়ে ঢুকছে, ওটা হবে নাকি? না, ওটা হবে না। তাই নাইট্রোজেনের ক্ষেত্রে সমযোজ্যতা 5-এ পৌঁছাতে পারে না, কারণ ওর কোনো খালি ডি অরবিটাল নেই।
কিন্তু ফসফরাসে কি আছে 3s3p, লোকজন বলবে এ মা ডি অরবিটাল কোথায়? আরে 3s3p মানে কি শেষ কক্ষপথ 3, আর 3 এ তো ডি অরবিটাল আছে, তার মানে নাইট্রোজেনের নিচে যে কটা মৌল আছে ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, ওদের সবারই ডি অরবিটাল থাকে। তাই ওগুলোর ক্ষেত্রে ইলেকট্রনের ট্রানজিশনটা সম্ভব, অন্যগুলোর ক্ষেত্রে সম্ভব না। তাই সমযোজ্যতা নাইট্রোজেনের ক্ষেত্রে 5-এ জেনারেলি ওঠে না, জেনারেলি না ওঠেই না। একটা মাত্র জারণ স্তরও তৈরি করে +5, সেটা হচ্ছে N2O5, অন্য কোথাও তৈরি করে না। তো কি বলছে বলছে যে হারিয়েই ফেললাম ভাই। নাইট্রোজেন +5 জারণ অবস্থা বিশিষ্ট যৌগ যেমন NF5, NCl5 ইত্যাদি গঠন করে না, কারণ এর যোজ্যতা কক্ষে খালি ডি অরবিটাল নেই। মৌলগুলি +3 জারণ অবস্থা বিশিষ্ট যেসব যৌগ গঠন করে, আচ্ছা হ্যাঁ এবার যেটা বলছিলাম আমি, তাহলে +5 জারণ অবস্থা মানেই সমযোজী যৌগ, কিন্তু +3 মানে সমযোজী হতে পারে, আয়নীয় হতে পারে। মৌলগুলি +3 জারণ অবস্থা বিশিষ্ট যেসব যৌগ গঠন করে তারা আয়নীয় এবং সমযোজী উভয় প্রকারই হয়। উদাহরণ দেওয়া রয়েছে দেখো, নাইট্রোজেন ও ফসফরাস উভয়ই, আচ্ছা যেটা আমি বলছিলাম একটু আগে, যে সবাই নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, নাইট্রোজেনের সর্বাধিক সমযোজ্যতা হচ্ছে 4, ঠিক আছে, বাকিগুলো সবাই 3 আর 5 দেখায়, কিন্তু ফসফরাস হচ্ছে এমন যৌগ যে আবার 4 জারণ স্তরটাও দেখিয়ে রাখে, তাই 3, 4 অ্যান্ড 5 সবকটাই দেখায়, কারণ নাইট্রোজেনের ফসফরাসের একটা যৌগ তৈরি হয় P2H4, P2H4, এই জন্য, না ভুল বললাম, P2O4, P2O4 তৈরি হয়, এখানে ফসফরাস হচ্ছে +4। একটা মিনিট দাঁড়াও তো। বেশ, তাহলে গ্রুপের অন্যান্য মৌলগুলো সমযোজ্যতা 3 আর 5 দেখায়, কিন্তু ফসফরাস 3 আর 5-এর পাশাপাশি চুপটি করে 4টাও দেখিয়ে রাখে। আর নাইট্রোজেনের গল্প তো তোমরা জানোই, সর্বাধিক সমযোজ্যতা 4। তো কি বলছে, নাইট্রোজেন ও ফসফরাস উভয়ই +4 জারণ অবস্থার প্রদর্শন করে, কারণ একটি করে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বিশিষ্ট NH3 এবং PH3 লুইস অ্যাসিডের সঙ্গে পড়ার দরকার নেই এটার। বেশ, তারপরে পিপাই বহুবন্ধন রয়েছে। পিপাই বহুবন্ধন আমি তোমাদেরকে অস্বাভাবিক ধর্ম পড়ানোর সময় পড়বো, নইলে একই জিনিস দুবার করে পড়ানো হবে। হয়েছে? আচ্ছা, এবার তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি যে এই গ্রুপের সমস্ত মৌলের সর্বাধিক সমযোজ্যতা কত? আচ্ছা, প্রথমে নাইট্রোজেনের কথা বলো, সর্বাধিক সমযোজ্যতা কত? 4। কেন 5 কেন হয় না? কারণ এর সর্বশেষ কক্ষপথে কোনো ফাঁকা ডি অরবিটাল নেই, কিন্তু অন্যান্য মৌলগুলোর যেহেতু আছে, তাই ওদের সর্বাধিক সমযোজ্যতা কত হয়? 5। যেমন ধরো যদি ফসফরাসের কথা বলি, PF5 তৈরি করতে পারে বা PCl5 তৈরি করতে পারে। যদি আমি আর্সেনিকের কথা বলি, AsF5 তৈরি করতে পারে, 5খানা করে ফ্লুরিন ধরছে। বাট একটা ব্যাপার এখানে বলার আছে, সর্বাধিক সমযোজ্যতা কিন্তু অ্যাকচুয়ালি এদের 5 নয়, এদের 6। কেন জানো? অনেক সময় কি হয়, এদের ফসফরাস পেন্টাফ্লুরাইড রয়েছে, ফসফরাসের আর কোনো হাত খালি নেই, এমন সময় বাইরে থেকে এলো একটা ফ্লুরাইড আয়ন। তোমরা যারা অর্গানিক করছো তোমরা ফ্লুরাইড আয়ন জানো, F-, তাই তো? F- মানে কি? ফ্লুরিনের শেষ কক্ষপথে ওর যে যোজক ইলেকট্রন সেটা তো আছেই, এছাড়া অন্য কারুর থেকে একটা ইলেকট্রন চুরি করে এনেছে। একটা বন্ধন করার জন্য দুটো ইলেকট্রনই যথেষ্ট। তো ও গিয়ে বলছে এই ফসফরাস আমাকে ধর না। ফসফরাস বলছে আমার ইলেকট্রন নিয়ে আমি তোকে কী করে ধরবো? বলছে কেন চিন্তা করছিস, আমি বন্ধন করার জন্য দুটো ইলেকট্রনই নিয়ে এসেছি। বলছো আচ্ছা তাহলে চলে আয়। তো ফসফরাসের সঙ্গে এখন এই ইলেকট্রনটাও যোগ হয়ে গেল, তো এই 5টার জায়গায় হয়ে গেল PF6, আর এই যে নেগেটিভ চার্জটা ওটা মাথায় বসে গেল, তাহলে কী তৈরি হলো? PF6-। তাহলে PF5 একটা ফ্লুরাইড আয়ন গ্রহণ করে তৈরি করলো PF6-। তার মানে অ্যাকচুয়ালি কটার সঙ্গে যুক্ত হয়েছে? 6টার সঙ্গে, তাই যোজ্যতা হচ্ছে এখানে তখন 6 হয়ে যায়। তাই নাইট্রোজেন ছাড়া অন্যান্য যৌগগুলো সর্বাধিক সমযোজ্যতা 6 অবধি দেখিয়ে থাকে। যদিও উপর থেকে নিচের দিকে 5 দেখানোর প্রবণতা কমে যায়, তাই 6-এর তো কোনো প্রশ্নই আসছে না, বাট ওরা কিন্তু 6 অবধি দেখাতে পারে অন্যান্য মৌলগুলো। নাইট্রোজেন 4-এই শেষ। বুঝতে পেরেছি আশা করি। পড়ি সর্বাধিক সমযোজ্যতার পয়েন্টটা কি বলছে ওরা। বলছে যেহেতু নাইট্রোজেনের যোজ্যতা কক্ষে মানে সর্বশেষ কক্ষে ডি অরবিটাল নেই এবং বন্ধন গঠনের জন্য শুধুমাত্র 4টি অরবিটাল 2s আর 3টে 2p পাওয়া যায়, তাই নাইট্রোজেনের সর্বাধিক সমযোজ্যতা 4। ঠিক আছে, এই কারণেই নাইট্রোজেন NF5, NCl5 এর মতো পেন্টাহ্যালাইড যৌগ তৈরি করতে পারে না। কি করে করবে? ও তো সমযোজ্যতা 5 অবধি পৌঁছায়ই না। অন্যদিকে ফসফরাস এবং বাকি মৌলগুলি
যোজ্যতা কক্ষে খালি ডি অরবিটাল থাকায় এরা এস ও পি অরবিটালের সঙ্গে ডি অরবিটালের ব্যবহারের মাধ্যমে 5 সমযোজ্যতা প্রদর্শন করে। কিন্তু ওরা কি বললো 5 বা 6। 6 কেন বলছে? কারণ ওই যে একটা আয়ন এসে যুক্ত হচ্ছে একটা ইলেকট্রন নিয়ে, অতিরিক্ত ইলেকট্রনটা যুক্ত, অতিরিক্ত পরমাণুটা যুক্ত হওয়ার জন্য ওটা বেড়ে 5 থেকে 6 হয়ে যায়। ঠিক আছে। এছাড়া পাশাপাশি ওই যে ডি পাই পি পাইয়ের গল্পটা বললো এর পরের পয়েন্টটা, এখন ওটা পড়ার কোনো দরকার নেই। তোমরা বলো সর্বাধিক সমযোজ্যতা তোমরা বুঝতে পেরেছো কিনা। নাইট্রোজেন দেখায় 4 অবধি, অন্যান্য মৌলগুলো ভ্যাকেন্ট ডি অরবিটাল মানে সর্বশেষ কক্ষপথে খালি ডি অরবিটাল থাকার জন্য 3, 5 এমনকি 6 অবধি দেখিয়ে থাকে। নাইট্রোজেন সেটা 4এই সীমাবদ্ধ। বুঝতে পেরেছো সবাই? বেশ। নেক্সট পয়েন্ট। নেক্সট পয়েন্টটা কি? নেক্সট পয়েন্ট হচ্ছে ডিসপ্রপোর্শনেশন বা অসমঞ্জস বিক্রিয়া। এটা একটা পয়েন্ট। এই ব্যাপারটা কি, এটা তোমাদের ক্লাস 11-এ ছিল। আমি একটা রিয়াকশান দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই নাইট্রাস অ্যাসিডের রিয়াকশানটাই আমি নিচ্ছি। 3HNO2 থেকে তৈরি হচ্ছে নাইট্রিক অ্যাসিড প্লাস নাইট্রিক অক্সাইড দুখানা প্লাস একটা H2O। আচ্ছা, প্রথম কথা, ডিসপ্রপোর্শনেশন বা অসমঞ্জস বিক্রিয়া কাকে বলে? খুব ইজি ব্যাপার এটা। বলছে যে গ্রুপ 15 মৌলগুলো যেমন নাইট্রোজেন, ফসফরাস এগুলো ইত্যাদি অসমঞ্জস বিক্রিয়ায় অংশগ্রহণ করে। কেন জানো? কারণ নাইট্রোজেনের জারণ স্তরটা অনেক বেশি, সেই -3 থেকে শুরু করে কত অবধি? +5 অবধি, রাইট? কি বলতে চাইছি অ্যাকচুয়ালি, নাইট্রোজেনটা কোথায় কোথায় রয়েছে দেখো। বিক্রিয়ক পদার্থে নাইট্রোজেন রয়েছে এখানে নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অ্যাসিডে। আর বিক্রিয়াজাত পদার্থতে নাইট্রোজেন দু জায়গাতে রয়েছে, একটা এখানে একটা এখানে। তো একটা কাজ করি, এই তিনটে যৌগতে নাইট্রোজেনের আমরা জারণ সংখ্যা বার করি। আমাকে বলতে পারবে যে এই যৌগে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত? একটা হাইড্রোজেন হচ্ছে +1, দুটো অক্সিজেন -2 করে মানে -4, তাহলে +1 -4 কত হয়? -3 হয়। তাহলে নাইট্রোজেনকে কত হতে হবে? +3 হতে হবে। বুঝতে পারলাম? আচ্ছা, এনও শুধু, আচ্ছা সামনের কোএফিসিয়েন্টকে দেখবে না, সহগকে দেখবে না, এনও নাইট্রোজেন ইজ -2, তাহলে অক্সিজেন ইজ -2, তাহলে নাইট্রোজেন কত হবে? নাইট্রোজেন হবে এখানে +2। হোয়াট অ্যাবাউট HNO3? একটা হাইড্রোজেন +1, তিনটে অক্সিজেন হচ্ছে -2 করে মানে -6, তাহলে 1 -6 কত আসছে? -5। তাহলে নাইট্রোজেনকে কত হতে হবে? +5 হতে হবে। তাহলে অদ্ভুতভাবে দেখো, বিক্রিয়ক পদার্থে নাইট্রোজেনের মানে রিঅ্যাক্ট্যান্ট সাইডে নাইট্রোজেনের জারণ সংখ্যা ছিল +3। সেখান থেকে বিক্রিয়াজাত পদার্থে নাইট্রোজেন দুবার পেয়েছি আমরা। একবার ওর জারণ সংখ্যা হয়েছে +5, একবার ওর জারণ সংখ্যা হয়েছে +2। তাহলে একবার জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, একবার জারণ সংখ্যা হ্রাস পেয়েছে। অ্যাকচুয়ালি একই সঙ্গে হয়েছে দুটো ঘটনা, বৃদ্ধিও পেয়েছে আবার হ্রাসও পেয়েছে একই মৌলের। এই ধরনের বিক্রিয়াকে বলা হয় হচ্ছে অসমঞ্জস বা ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া। দেখো নিচে একটা ফসফরাসের এক্সাম্পলও দেওয়া রয়েছে। কিরমভাবে দেওয়া রয়েছে? ওয়েট, ফসফরিক অ্যাসিড দিয়ে করেছে ওরা। H3PO3 এটা হচ্ছে ফসফরাস অ্যাসিড, আর H3PO4 হচ্ছে ফসফরিক। ঠিক আছে, অর্গ্যানিকও দেখেছো তোমরা। H3PO4 প্লাস ফসফিন মানে PH3। আমি সহগগুলো আর লিখছি না, এখানে আছে এটা 4 হবে, এখানে এটা 3 হবে, দরকার নেই। আচ্ছা, এখানে ফসফরাসের স্টেট কত দেখো তো, কী করে বার করে ফসফরাসের অক্সিডেশন স্টেট? হাইড্রোজেন আছে 3খানা মানে +3, অক্সিজেন আছে 3খানা মানে -6, 3 × -2 মানে -6, তাহলে 3 -6 কত চলে আসছে? -3। তাহলে ফসফরাসকে কত হতে হবে? +3, কারণ পুরো যৌগটা নিস্তরী। H3PO4 হাইড্রোজেন +3, 3খানা রয়েছে। অক্সিজেন -8 কারণ 4খানা রয়েছে। +3 -8 কত হবে? -5 হবে। তাহলে ফসফরাস কত হবে? +5। এখানে তিনটে হাইড্রোজেন রয়েছে, তিনটে হাইড্রোজেন মানে +3, তাহলে ফসফরাস কত হবে? -3। তাহলে লক্ষ্য করে দেখো, বিক্রিয়ক পদার্থে ফসফরাস ছিল +3, সেখান থেকে একটা তৈরি হলো +5 আর একটা তৈরি হলো -3। তাহলে একবার জারণ সংখ্যা বৃদ্ধি পেলো, একবার জারণ সংখ্যা হ্রাস পেলো, একই সঙ্গে হচ্ছে দুটো, অসমঞ্জস বিক্রিয়া বা ডিসপ্রপোর্শনেশন। কিন্তু উপর থেকে যত নিচের দিকে নামছো গ্রুপ বরাবর, নাইট্রোজেন, ফসফরাস, তারপরে আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, ওগুলোর তো জারণ সংখ্যার এত ভ্যারিয়েশন নেই, অত ভ্যারাইটিস নেই। নাইট্রোজেনের যেরকম -3 থেকে শুরু করে +5 অবধি, ফসফরাসের যেরকম জেনারেলি অনেকগুলো স্টেট থাকে, সেরকমভাবে অন্যগুলোর তো এতটা নেই। তাই উপর থেকে নিচের দিকে কিন্তু এই ডিসপ্রপোর্শনেশন বা অসমঞ্জস বিক্রিয়ার প্রবণতা হ্রাস পায়। তিনটে পয়েন্ট পড়ালাম আমি তাহলে: ঋণাত্মক জারণ অবস্থা, ধনাত্মক জারণ অবস্থা, অসমঞ্জস বিক্রিয়া। আমার মনে হয় না কেউ এইভাবে তোমাদের পড়াবে। সো এইটুকু আমি এক্সপেক্ট করতে পারি যে বাড়িতে তোমরা এটা পড়বে। বাট হ্যাভিং সেড দ্যাট, যদি বাড়িতে না পড়ো কিচ্ছু যায় আসে না, নাই পড়তে পারো, তোমাদের ডিসিশন, তোমাদের এইচএস, না পড়লে না পড়বে, ডাজেন্ট ম্যাটার। কিন্তু ইনঅর্গ্যানিক খুব কঠিন হয়ে যাবে শেষের দিকে, সেটা তোমাদের খুব প্রবলেম হবে, কান্নাকাটির মতো অবস্থা হবে। তো আই উইল সাজেস্ট পড়ে নাও, এত ভালো করে পড়া হয়ে গেছে, মাথায় ঢুকে যাবে আশা করি। বক বক করলাম। এবার
বাকিটা তোমরা বোঝো পড়বে কি না পড়বে। ডাউট হলে জিজ্ঞেস করবে, দ্যাটস অল আই ক্যান সে। আর কিছু পড়াবো না আজকে আমি। নেক্সট দিন তোমাদেরকে আমি হাইড্রেট গঠন থেকে শুরু করবো, তার আগে তোমাদের এতটা পড়ে নিতে হবে। পড়ে নিলে এটা ক্লিয়ার হয়ে যাবে, নইলে আবার পড়াটা জমে যাবে। চলো, লিভ।